আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, রূপসা কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা। সেটি হলো যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যারোমেটিক যৌগ, সেটি হচ্ছে বেনজিন। এই বেনজিন সম্পর্কে আজকে আমাদের আলোচনা। মূলত আমরা আজকে বেনজিনের প্রস্তুতি এবং তার যে বিভিন্ন রিয়াকশন রয়েছে আমরা সেগুলো পড়ব। তার আগে আমাদেরকে মনে রাখতে হবে যে বলা হয় যে বেনজিন ইজ দি মাদার অফ অ্যারোমেটিক কম্পাউন্ডস, অর্থাৎ বেনজিন হচ্ছে অ্যারোমেটিক যৌগের মা। অর্থাৎ যতগুলো অ্যারোমেটিক যৌগ পৃথিবীতে আছে তার সবই কিন্তু বেনজিন জাতক। তো আমরা বেনজিনের প্রস্তুতি এবং বিক্রিয়া করার আগে বেনজিনের আণবিক সংকেত, গাঠনিক সংকেত সম্পর্কে একটু ধারণা নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, আমি বোর্ডের ঠিক ডান দিকে লিখেছি আজকের আলোচনার বিষয়বস্তু। সেটি হলো বেনজিন এবং বেনজিন তার প্রস্তুতি এবং বিক্রিয়া। আমরা বেনজিনের কি কি পড়বো? প্রিপারেশন অফ বেনজিন অ্যান্ড রিয়াকশনস অফ বেনজিন। বেনজিনের আণবিক সংকেত হলো C6H6। আমরা তিনটি গাঠনিক সংকেত লিখেছি। দেখে মনে হচ্ছে যে এই দুটো প্রায় একই রকম, আসলে একই রকম নয়। আমরা একটু ভালো করে খেয়াল করব যে দ্বিবন্ধন এখানে বাম দিকে শুরু হয়েছে, এখানে ডান দিকে শুরু হয়েছে। অর্থাৎ এখানে যেখানে দ্বিবন্ধন ওখানে সেখানে হচ্ছে একক বন্ধন, শুধু দ্বিবন্ধনের অবস্থান পরিবর্তন করা হয়েছে। এদেরকে আমরা রেজোনেন্স গঠন বলি। তো বেনজিনের আমরা তিনটি রেজোনেন্স গঠন দেখতে পাচ্ছি, 1, 2, 3। এদের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে এইটা। কারণটি হলো যে এখানে যদি আমরা এটাকে বলি তাহলে দেখা যাবে যে দ্বিবন্ধনটা নির্দিষ্ট করা হয়েছে। এখানে বললেও দ্বিবন্ধন নির্দিষ্ট করা হয়েছে, দ্বিবন্ধনের যে পাই ইলেকট্রন সেগুলো নির্দিষ্ট রয়েছে। প্রকৃতপক্ষে বেনজিনের এই যে পাই ইলেকট্রন এগুলো কিন্তু নির্দিষ্ট নয়, লোকালাইজড নয়, অর্থাৎ ডিলোকালাইজড, অস্থানিক। তো এটা দিয়ে সেটা বোঝানো হয়েছে যে বেনজিনে যে পাই ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো ডিলোকালাইজড। এই জন্য আমরা মনে রাখবো যে এই গঠনটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। বেনজিনের এই যে গঠন, এটি নিয়ে অনেক গবেষণা হয়েছে। তার মধ্যে বিখ্যাত বিজ্ঞানী কেকুল তার প্রস্তাবিত যে কাঠামোটি সেটি সর্বজন গৃহীত হয়েছে এবং আমরা বর্তমানে বেনজিনের সেই কেকুল প্রস্তাবিত যে গঠনটি সেটি ব্যবহার করি। এরপরে আমরা আসবো আমাদের আজকে আলোচনার যে মূল দুটি বিষয়, তার একটি হলো প্রিপারেশন অফ বেনজিন। তোমরা একটু খেয়াল করো, বোর্ডের বাম দিকে আমি লিখেছি 5টি বিক্রিয়া, আর ডান দিকে লিখেছি বাম দিকে লিখেছি আমরা 5টি প্রিপারেশন, আর ডান দিকে আমরা এই 5টি বিক্রিয়া এবং আরো 3টি বিক্রিয়া, মোট 8টি বিক্রিয়া লিখেছি। তো প্রথমেই আমরা কিভাবে বেনজিন তৈরি করা হয় সেটি আলোচনা করব, অর্থাৎ বেনজিনের প্রস্তুত পদ্ধতি। তো যদি আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে 1 নম্বর সোডিয়াম বেনজোয়েট। তার সঙ্গে যোগ করা হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। এই দুটোর মিশ্রণকে আমরা বলি সোডা লাইম। শুষ্ক মিশ্রণ হতে হবে। প্রকৃতপক্ষে এখানে রিঅ্যাকশন করে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে দেখা যায় যে এই পার্টটা এই বাকিটা মিলে হয় সোডিয়াম কার্বনেট, আর এইচ প্লাস এর সাথে, তাহলে বেনজিন। এটাকে আমরা বলি ডিকার্বক্সিলেশন, অর্থাৎ এলিমিনেশন অফ কার্বক্সিল গ্রুপ অ্যাজ কার্বন ডাই অক্সাইড। এখানে কার্বক্সিল গ্রুপ যদিও নেই, ছিল এইচ, সেখান থেকে এইচটাকে সরিয়ে দিয়ে সোডিয়াম এসে হয়েছে। এটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ বলা হচ্ছে। তো এখানে এই যে গ্রুপটা এটা কিন্তু উৎপাদের মধ্যে নেই, অর্থাৎ এলিমিনেটেড হয়ে গেছে কার্বক্সিল গ্রুপ টি। এই জন্য আমরা এই যে রিঅ্যাকশনটা এটাকে বলছি ডিকার্বক্সিলেশন। তো আমরা তাহলে সিদ্ধান্তে আসি যে সোডিয়াম বেনজোয়েটের সাথে সোডা লাইম মিশিয়ে যদি আমরা তাপ দিই তাহলে বেনজিন তৈরি হবে, যেটা আমরা এখানে সমীকরণটি দেখিয়েছি। তোমরা একটু খেয়াল করো যে যদি স্মরণ করতে পারো, আমরা যখন পড়িয়েছিলাম সেখানেও কিন্তু এই ধরনের রিঅ্যাকশন ছিল। সেখানে ছিল কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, অর্থাৎ এটাই ছিল, সেটা অ্যালিফেটিক ছিল, অ্যালিফেটিক, আর এটা কিন্তু অ্যারোমেটিক হয়ে গেছে। তার ফলে সেখানে তৈরি হয়েছিল অ্যালকেন, এখানে তৈরি হয়েছে বেনজিন। যাও, তো আমাদের প্রথম পদ্ধতি শেষ হলো। এবার আমরা দ্বিতীয় পদ্ধতি আসবো, সেটা হচ্ছে ফেনল থেকে। এইটা ফেনল, এর একাধিক নাম রয়েছে, ফেনল অথবা হাইড্রোক্সি বেনজিন অথবা কার্বলিক অ্যাসিড।
এর সঙ্গে যোগ করতে হবে জিঙ্ক এবং তাপ দিতে হবে। দেখা যাবে যে জিঙ্কের সাথে অক্সিজেন চলে আসবে, হবে জিঙ্ক অক্সাইড, আর এইচটি এখানে বসে পড়বে, অর্থাৎ হয়ে যাবে বেনজিন। তার মানে হলো ফেনলের সাথে জিঙ্ক মিশিয়ে উত্তপ্ত করলে আমরা বেনজিন পেয়ে যাব। এটি খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। বিভিন্ন পরীক্ষাতে আমরা দেখি যে এই রিয়াকশনটি কিন্তু উদ্দীপক আকারে আসতে পারে। তৃতীয় পদ্ধতি হলো অ্যাসিটিলিন অথবা ইথাইন, সেখান থেকে তৈরি করতে হবে। এখানে নিয়মটা হলো যে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত লৌহ নলের মধ্য দিয়ে যদি আমরা ইথাইন গ্যাসকে চালনা করি, তাহলে দেখা যাবে যে বেনজিন তৈরি হবে। বেনজিনটি প্রথমে বাষ্প আকারে তৈরি হবে, পরে ঠান্ডা হলে এটি তরল আকারে আমরা পেয়ে যাব। তো এই বিক্রিয়াটি কিন্তু আমি বলবো যে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটি কিন্তু অ্যালিফেটিক যৌগ, আর উৎপাদটি কিন্তু অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ অ্যালিফেটিক যৌগ থেকে কিন্তু আমরা অ্যারোমেটিক যৌগ, সে কারণেই হয়তো এই প্রশ্নটি খুব বেশি আসে। একটু বলে দিই ফাঁকে, আমরা যখন রিয়াকশন পড়াবো বেনজিনে, তখন বেনজিন থেকে নানান ধরনের যৌগ তৈরি করা সম্ভব। বেনজিন থেকে দেখা গেল যে ক্লোরোবেনজিন, নাইট্রোবেনজিন, অ্যানিলিন, এরকম নানান যৌগ তৈরি করা সম্ভব। তো প্রশ্নটি এভাবেও হতে পারে, বেনজিন থেকে না বলে বলা হলো অ্যাসিটিলিন থেকে, অর্থাৎ বেনজিন থেকে যেসব যৌগ তৈরি করা সম্ভব তার সবগুলোই কিন্তু অ্যাসিটিলিন থেকে তৈরি করা সম্ভব। শুধু একটি ধাপ বেশি দিতে হবে, অ্যাসিটিলিন থেকে প্রথমে বেনজিন তৈরি করে নিতে হবে, এটি। তো এর পরের যে পদ্ধতি সেটি হচ্ছে যে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটি একটি গ্রিক নার্ড বিকারক। আমরা আগে আলোচনা করেছি অ্যালকেন হ্যালাইড যে অংশটা, সেখানে আমরা পড়েছিলাম যে অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এটি একটি গ্রিক নার্ড বিকারক, এবং আমরা আগেও বলেছিলাম যে এই গ্রিক নার্ড বিকারক আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানী ভিক্টর গ্রিগনার নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এই যে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর সঙ্গে যোগ করা হলো পানি, খুব সহজ একটা যৌগ, সরল একটা যৌগ। তো এখানে এই ফিনাইল গ্রুপের সাথে এইচ চলে আসবে, হয়ে যাবে বেনজিন, আর ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন আসি আর আসবে ওএইচ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ক্লোরাইড চলে যাবে। এভাবে আমরা বেনজিন পেতে পারি, অর্থাৎ গ্রিক নার্ড বিকারক থেকেও কিন্তু আমরা বেনজিন পেতে পারি। পঞ্চম পদ্ধতি হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ডাই মানে 2, অ্যাজো মানে নাইট্রোজেন, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এর সঙ্গে যোগ করতে হবে হাইপোফসফরাস অ্যাসিড এবং পানি, তাহলে কি হবে, সেখানে বেনজিন তৈরি হবে। প্রথমে N2 বেরিয়ে যাবে, Cl এর সাথে H মিলে HCl হবে, তারপরে আরেকটা H চলে আসবে, একটা O চলে আসবে এর সাথে, H3PO2, আর HCl তৈরি হবে, একটা H আসবে। এভাবে আমরা পেতে পারি বেনজিন। তার মানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে হাইপোফসফরাস অ্যাসিড এবং পানির বিক্রিয়ায় বেনজিন তৈরি হতে পারে, এটি একটি পদ্ধতি। সর্বশেষ পদ্ধতি হলো বেনজিন সালফোনিক অ্যাসিড, C6H5SO3H, এর সঙ্গে পানি যোগ করতে হবে। শর্তগুলো একটু মনে রাখতে হবে, লঘু হাইড্রোক্সি থাকবে, তাপমাত্রা 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, এবং চাপ থাকবে একটা নির্দিষ্ট পরিমাণ, যদি উল্লেখ করা হয়নি, একটু চাপ থাকবে, এখানে ভালো থাকবে। তো এই যে বেনজিন সালফোনিক অ্যাসিড, এর সঙ্গে পানি যোগ করতে হবে, এবং এই শর্তে দেখা যাবে যে C6H5H বেনজিন হয়ে যাবে, আর বাকিটুকু মিলে হবে সালফিউরিক অ্যাসিড। এই 6টি পদ্ধতির সাহায্যে প্রধানত আমরা তৈরি করি বেনজিন, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যারোমেটিক যৌগ। আমরা একটু আগেই বললাম যে বেনজিনকে বলা হয় মাদার অফ অ্যারোমেটিক কম্পাউন্ডস। কাজে আমরা বেনজিনের 5টি গুরুত্বপূর্ণ প্রস্তুত পদ্ধতি শিখলাম। এবার আমরা আসবো বেনজিনের বিভিন্ন বিক্রিয়া। বেনজিন আমরা দেখেছি যে অসম্পৃক্ত যৌগ, কিন্তু এর যে অসম্পৃক্ততা সেটি কিন্তু সাধারণ অ্যালকিনের মতো নয়। ইথিন যেসব বিক্রিয়া দেয়, বেনজিন তার সব বিক্রিয়া দেয় না, কিছু মিল আছে আর বেশি কিছু অমিল রয়েছে। আমরা দেখেছি যে অসম্পৃক্ত যৌগ তারা কিন্তু সংযোজন বিক্রিয়া দেয়, হ্যাঁ, তারা কিন্তু ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দেয়। বেনজিনও দেয়, সে তার সংখ্যা খুবই কম, কিন্তু বেশিরভাগই কিন্তু বেনজিন দেখা যায় যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অর্থাৎ ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপন করবে। ইলেকট্রোফাইল NO2+, Cl+, এই ধরনের যারা ইলেকট্রোফাইল, ইলেকট্রন লাভিং যে গ্রুপটা, সেই গ্রুপটা দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে এবং প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। তো আমরা এরকম 5টি বিক্রিয়া দেখেছি। আমাদের একটু মনে রাখতে হবে যে এই যে 5টি বিক্রিয়া, আমি নামগুলো বলে দিই। প্রথমটা হচ্ছে হ্যালোজেনেশন, অর্থাৎ হ্যালোজেন দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। আমরা যদি একটু খেয়াল করি, H আর Cl মিলে HCl হবে, আর HClটা চলে আসবে এখানে, হবে ক্লোরোবেনজিন। তাহলে ক্লোরিন দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো। যেহেতু ক্লোরিন একটি হ্যালোজেন, কাজে আমরা এটাকে বলবো হ্যালোজেনেশন। এরপরে রয়েছে
হচ্ছে নাইট্রেশন, অর্থাৎ নাইট্রো মূলক দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। নাইট্রেশন যখনই আমরা ঘটাবো তখন এটি ঘটবে কিন্তু ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এইচ আর ওএইচ মিলে পানি হবে, আর এনও চলে আসবে, এখানে নাইট্রো বেনজিন তৈরি হবে, সাথে পানি তৈরি হবে। তো এটি হচ্ছে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া, যেখানে নাইট্রো গ্রুপ দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো। আমরা পরবর্তী পর্যায়ে দেখাবো এই যে বিক্রিয়া, এদের যে মেকানিজম বা কৌশল আমরা দেখাবো। তো আমরা আগে মূল বিক্রিয়াটি লিখি, জেনে নিই। 3 নম্বর পদ্ধতি হলো যে রিঅ্যাকশন, সেটি হচ্ছে সালফোনেশন। সালফোনিক অ্যাসিড মূলক হচ্ছে এইটা, আর পানি সব মিলে সালফিউরিক অ্যাসিড, এইচ আর ওএইচ পানি হবে, আর এই জায়গায় চলে আসবে সালফোনিক অ্যাসিড মূলক, বেনজিন সালফোরিক অ্যাসিড তৈরি হবে। যেহেতু এখানে বেনজিনের একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা, এই জন্য এই বিক্রিয়াটির নাম হয়েছে সালফোনেশন। আর এখানে প্রভাবক হিসেবে থাকবে সালফার ট্রাইঅক্সাইড, একটু তাপও দিতে হবে। পরবর্তী বিক্রিয়াটি হলো যে অ্যালকাইলেশন, অর্থাৎ অ্যালকাইল গ্রুপ দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। এইচ আর এক্স মিলে এইচ হবে, আমরা এখানে ক্লোরিন ব্রোমিন আগে নিতে পারি। এখানে মিথাইল না নিয়ে আমরা অ্যালকাইল, সাধারণভাবে অ্যালকাইল, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে মিথাইল, ইথাইল, প্রোপাইল, যে কোনো অ্যালকাইল গ্রুপ হতে পারে। এইচ আর এক্স মিলে এইচ হবে, আর মিথাইলটা অর্থাৎ অ্যালকাইল, তাহলে অ্যালকাইল গ্রুপ দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, এই জন্য নাম অ্যালকাইলেশন। এখানে একটি বিষয় আছে, সেটা হচ্ছে টলুইন, আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আরেকটি যৌগ। অবশ্যই পরীক্ষা আসে যে তুমি কিভাবে টলুইন তৈরি করবে। আসলে বেনজিনের রিঅ্যাকশন যদি আমরা পড়ি, তাহলে আমরা টলুইন তৈরির একটা পদ্ধতি শিখে নেব। আমরা একটু পরেই বলবো, এটি কিন্তু একটা বিশেষ নাম আছে, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, আমি পরে আসছি। পঞ্চম বিক্রিয়াটি হলো বেনজিনের অ্যাসাইলেশন, অ্যাসাইল গ্রুপ দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপন। এক্স বাদ দিলে বাকিটুকু আর সিও, এটা হচ্ছে অ্যাসাইল গ্রুপ। আর মানে আমি আগেই বলেছি মিথাইল, ইথাইল, প্রোপাইল, এক্স মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমরা ফ্লোরিনটাকে অ্যাভয়েড করবো, আমি এটা অনেকবার বলেছি। এখানে যেটা হবে সেটা কি, এইচ এর সাথে এক্স মিলে এইচ এক্স হবে, আর এখানে চলে আসবে সিও আর, অর্থাৎ অ্যাসাইল গ্রুপ চলে আসবে, অর্থাৎ অ্যাসাইল গ্রুপ দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, এই জন্য অ্যাসাইলেশন। যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটাকে আমরা অ্যারোমেটিক কিটোনও বলতে পারি, কারণ এখানে সি ডাবল বন্ড ও রয়েছে এবং বেনজিন বলাই রয়েছে, যেটিকে আমরা অ্যারোমেটিক কিটোনও বলতে পারি। এই যে চতুর্থ এবং পঞ্চম যে বিক্রিয়া, এই দুটি বিক্রিয়ার আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ফ্রিডেল এবং ক্রাফট, এই জন্য এই দুটি বিক্রিয়াকে বলা হয়েছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এর দুটি অংশ রয়েছে। 4 নম্বর যে বিক্রিয়া, সেটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, যেহেতু অ্যালকাইল গ্রুপ দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, এবং পরেরটি হলো অ্যাসাইলেশন, যেহেতু অ্যাসাইল গ্রুপ দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে। আমাদের একটু মনে রাখতে হবে যে এই যে 5টি বিক্রিয়া বলা হলো, এই 5টি বিক্রিয়া কিন্তু সকল অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে ঘটবে। সেটা টলুইন হতে পারে, ফেনল হতে পারে, ক্লোরোবেনজিন, নাইট্রোবেনজিন, যতগুলো অ্যারোমেটিক যৌগ আছে তারা সবাই কিন্তু এই 5টি বিক্রিয়া প্রদর্শন করবে। সবগুলোই কিন্তু আমরা বলছি যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আমরা যখন কৌশল করবো তখন আরো ক্লিয়ার হবো। তো এই যে 5টি প্রতিস্থাপন বিক্রিয়া দিল বেনজিন, এর পাশাপাশি কিন্তু অ্যালকিনের মতো, অর্থাৎ অসম্পৃক্ত যৌগের মতো বেনজিন কিন্তু সংযোজন বিক্রিয়া দেয়। আমি এখানে 3টা বিক্রিয়া লিখেছি, যেমন বেনজিন প্লাস হাইড্রোজেন, নিকেল প্রভাবক, তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস, তৈরি হয়েছে সাইক্লোহেক্সেন। এখানে যেটা হয় সেটা হচ্ছে যে অ্যালকিনের যে রিঅ্যাকশন, ঠিক একই রকম বলতে পারি আমরা দেখেছি যে অ্যালকিনে এই যে পাই বন্ধন থাকে, সে একটি পাই বন্ধন ভাঙে 2টি সিগমা বন্ধন তৈরি হয়, এবং সংশ্লিষ্ট যে 2টি কার্বন সেখানে চলে আসে, একটি প্রত্যেকের সঙ্গে একটা করে এইচ চলে আসে, তাহলে দ্বিবন্ধন থাকলো না, এবং প্রতিটি কার্বনে একটা করে এইচ বেড়ে গেল, C6H6 এবং C6H12 হয়ে গেল সাইক্লোহেক্সেন। কিন্তু কার্বন 6টা, সবগুলো একক বন্ধন এবং চক্রাকারে আছে, সাইক্লিক ফর্মে আছে, এই জন্য সাইক্লোহেক্সেন। আপনাকে প্রশ্ন আসতে পারে তুমি কিভাবে বেনজিন থেকে সাইক্লোহেক্সেন পাবে। এরপর দ্বিতীয় যে সংযোজন বিক্রিয়া, সেটি হচ্ছে বেনজিনের সাথে যোগ করতে হবে ক্লোরিন, শর্ত খেয়াল করতে হবে, কিন্তু সূর্যালোক এর উপস্থিতিতে বিক্রিয়াটি ঘটবে। এই রিঅ্যাকশন আর ওই যে একই জিনিস, কিন্তু শর্ত ভিন্ন, এখানে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে সূর্যালোক, কাজেই বিক্রিয়ার শর্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শর্ত যদি আমরা পরিবর্তন করি তাহলে কিন্তু প্রোডাক্ট কিন্তু ভিন্ন হয়ে যাবে। এখানেও একই রকম, এই দ্বিবন্ধনযুক্ত যে কার্বন প্রত্যেকের সঙ্গে একটা ক্লোরিন চলে আসবে, তাহলে মোট 6টা ক্লোরিন চলে আসবে, 3 × 6টা ক্লোরিন। এটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড, এর বিশেষ নাম আছে, সেটি হচ্ছে গ্যামাক্সিন, যেটি একটি কীটনাশক। এইভাবে প্রশ্ন আসতে পারে যে তুমি কিভাবে বেনজিন থেকে গ্যামাক্সিন তৈরি করবে। আবার এটাও আসতে পারে তুমি কিভাবে অ্যাসিটিলিন থেকে কিভাবে তৈরি করবে গ্যামাক্সিন। তো এখানে অ্যাসিটিলিন থেকে প্রথমে বেনজিন, পরে বেনজিন থেকে হচ্ছে
বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সাইড তৈরি করতে হবে। এরপরে যে রিঅ্যাকশনটি রয়েছে একটু জটিল না, আমরা বলবো একটু বড়। যদি আমরা অ্যালকিনের যে ওজোনোলাইসিস যদি পড়ে থাকি তাহলে এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তোমাদের নিশ্চয় মনে আছে যে অ্যালকিনের সাথে কিভাবে ওজন যুক্ত করা হয়, ওজোনাইড তৈরি হয়, পরে আবার যদি আমরা জিঙ্ক এবং পানি যোগ করি তাহলে বিভিন্ন কার্বনিক যৌগ তৈরি হয়। তো এখানেও ব্যাপারটা ওরকম যে বেনজিন প্লাস ওজোন, আমরা দেখেছি অ্যালকিনে একটি দ্বিবন্ধন থাকে, সেই একটি দ্বিবন্ধনের জন্য এক অণু ওজন যুক্ত হয়, কিন্তু আমরা দেখেছি যেখানে তিনটি দ্বিবন্ধন রয়েছে ফলে তিন অণু ওজন যুক্ত হবে, বেনজিন ট্রাইওজোনাইড। নিয়মটা একটু খেয়াল করতে হবে, যে দুটি কার্বনের মধ্যে দ্বিবন্ধন রয়েছে সেই দুটি কার্বনের মাঝখানে একটা অক্সিজেন যুক্ত হবে আর দুই পাশে দুটো অক্সিজেন যুক্ত হবে, এই সিস্টেমটা মনে রাখতে হবে। আর যে দুটি কার্বনের মধ্যে দ্বিবন্ধন নেই সেখানে কিন্তু অক্সিজেন যুক্ত হবে না। এখানে যেমন এই কার্বনের কার্বন ঢুকলো, এর মধ্যে কিন্তু নাই, আবার এই দুটোর মধ্যে ঢুকলো, এর মধ্যে আবার নেই, এর মধ্যে মানে আমরা যদি আবারও বলি যে অ্যালকিনের যে ওজোনোলাইসিস যদি আমরা পড়ে থাকি তাহলে আমাদের জন্য অনেক ইজি হবে। তো বেনজিন প্লাস ওজোন তিনটা যেটা আছে, বেনজিন ট্রাইওজোনাইড, এরপরে পানি যোগ করতে হবে এবং জিঙ্ক যোগ করতে হলে কি হবে, দেখা যাবে যে পানিটা এই অক্সিজেন নিয়ে নেবে, এই যে মাঝে যে অক্সিজেনগুলো নিয়ে নেবে, একটু খেয়াল করে আমরা এইভাবে দেখিয়েছি, ওই মাঝের অক্সিজেনকে বাদ রেখে ওই মাঝের তিনটে অক্সিজেন নিয়ে নেবে, তিনটে পানি নিয়ে তিনটে তৈরি করবে H2O2, পরবর্তী পর্যায়ে অক্সিজেন দিয়ে দিবে সে কাকে, জিঙ্কে, আলটিমেটলি হবে কিন্তু অক্সাইড। আর তিনটি খণ্ড হয়ে গেল, CH ডাবল বন্ড ও হবে বন্ড CHO, মানে CHO বন্ড CHO, গ্লাই অক্সাল তৈরি হবে, অথবা ইথেন ডাইঅ্যাল। তো এটা খুব পরিচিত নাম হচ্ছে গ্লাই অক্সাল। দর্শকরা একবার প্রশ্ন আসছে যে তুমি কিভাবে বেনজিন থেকে গ্লাই অক্সাল তৈরি করবে, 3 নাম্বার ছিল। যদিও বিক্রিয়াটি সহজ কিন্তু একটু বড় হওয়ার কারণে এই প্রশ্নটি আসছে। তো বেনজিন থেকে আমরা তৈরি করতে পারি গ্লাই অক্সাল। প্রথমে ওজন যোগ করতে হবে, পরে জিঙ্ক এবং পানির মাধ্যমে তৈরি করতে হবে গ্লাই অক্সাল। এই যে তিনটি বিক্রিয়া আমি আলোচনা করলাম, এই তিনটি বিক্রিয়া দিয়ে কিন্তু একটি প্রশ্ন হয়। সেই প্রশ্নটি হলো যে বেনজিন অণুতে তিনটি দ্বিবন্ধন আছে প্রমাণ করো। সেখানে বলতে হবে যে আমরা জানি যে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন এক অণু হাইড্রোজেনকে, এক অণু ক্লোরিনকে অথবা এক অণু ওজোনকে যুক্ত করতে পারে। যেহেতু বেনজিনের একটি অণু 3 অণু হাইড্রোজেনকে, 3 অণু ক্লোরিনকে কিংবা 3 অণু ওজোনকে যুক্ত করতে পারে, এটাই প্রমাণ করে যে বেনজিন অণুতে তিনটি দ্বিবন্ধন রয়েছে। বলার পরে এই তিনটি রিঅ্যাকশন তোমাকে দিয়ে দিতে হবে, তাহলেই প্রশ্নটির উত্তর হয়ে যাবে। তো এই হলো আমাদের বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া এবং সংযোজন বিক্রিয়া। এই ফাঁকে একটু বলে দিই, যদি আমরা টলুইনটাকে খেয়াল করি, এখানে এই যে বেনজিন বলয়টা, এটাকে একটা বিশেষ নাম আছে, বেনজিন নিউক্লিয়াস বলা হয়, অথবা অ্যারোমেটিক যৌগের নিউক্লিয়াস বলা হয়। আর এর সঙ্গে যে মিথাইল গ্রুপটা আছে, অর্থাৎ এটি একটি হাইড্রোকার্বন গ্রুপ, এটাকে বলা হচ্ছে পার্শ্ব শিকল বা সাইড চেইন। কিন্তু এখানে এটা অথবা এটা অথবা এটা, ওরা কিন্তু পার্শ্ব শিকল নয়, ওরা প্রতিস্থাপক। এটিও প্রতিস্থাপক, কিন্তু যদি প্রতিস্থাপকটি হাইড্রোকার্বন মূলক হয়, মিথাইল, ইথাইল, প্রোপাইল অথবা অন্য যে কোনো দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন মূলকও হতে পারে, তখন তাকে আমরা বলি পার্শ্ব শিকল। তো এই হচ্ছে আমাদের বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া এবং সংযোজন বিক্রিয়া। পাশাপাশি অ্যারোমেটিক যৌগের নিউক্লিয়াস বা বেনজিন নিউক্লিয়াস এবং পার্শ্ব শিকল কাকে বলে, এটা আমরা আলোচনা করলাম। আমাদের সর্বশেষ প্রশ্নটি হলো অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব। এটা পড়াতে গেলে আমাদের আরেকটা শব্দ আসবে, হাকেল, বিজ্ঞানী হাকেলের নাম অনুসারে হাকেল নিয়ম। তো আমরা একটু দেখি যে অ্যারোমেটিসিটি কাকে বলে। অ্যারোমেটিসিটি হলো যে বেনজিন এবং অন্যান্য অ্যারোমেটিক যৌগ বিশেষ কিছু ধর্ম বা বৈশিষ্ট্য প্রদর্শন করে। এই ধর্মগুলোকে একত্রে বলা হয় অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব, অর্থাৎ অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য সমূহ। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে, আমি শুধু বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো যে এক নম্বরে আমরা বলবো যে বেনজিন বা অন্যান্য অ্যারোমেটিক যৌগ তারা কিন্তু অসম্পৃক্ত, কিন্তু এদের যে অসম্পৃক্ততা সেটি কিন্তু সাধারণ অ্যালকিনের মতো নয়। 2 নম্বর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে অ্যারোমেটিক অর্থাৎ পাইবন্ধন আছে যেটা অসম্পৃক্ত যে যৌগ বেনজিন বা অন্য যৌগ থাকা সত্ত্বেও এরা কিন্তু বিশেষ ধরনের বিক্রিয়া প্রদর্শন করে, সেটি হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, যেটা আমরা আলোচনা করলাম। এই যে 5টি বিক্রিয়া, হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন, এই সব বিক্রিয়া কিন্তু সাধারণ যে অ্যালকিন তারা কিন্তু দেয় না। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে যে অ্যারোমেটিক যৌগগুলো তুলনামূলকভাবে কিন্তু একটু বেশি স্টেবল বা স্থিতিশীল। সে কারণে হয় কি, এরা অ্যালকিন যেসব বিক্রিয়া দেয় তার সবগুলো দেয় না। যেমন আমরা দেখেছি অ্যালকিন
ব্রোমিনের লাল বর্ণকে নষ্ট করে, কিন্তু দ্বিবন্ধন রয়েছে বা পাই বন্ধন রয়েছে। আবার আমরা জানি যে বিয়ার পরীক্ষা দেয়, অর্থাৎ ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বন্ধন নষ্ট করে ফেলে। বেনজিনে পাই বন্ধন থাকা সত্ত্বেও বেনজিন কিন্তু পারে না। এভাবে আমরা বলতে পারি যে বেনজিনের অসম্পৃক্ততা সাধারণ অ্যালকিন থেকে ভিন্ন। এর পরবর্তী আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে বেনজিনে কিন্তু আমরা দেখেছি যে রেজোনেন্স ঘটে, যেটা আমরা দেখেছি, এবং রেজোনেন্স ঘটার কারণেই কিন্তু বেনজিন এবং অ্যারোমেটিক যৌগগুলো কিন্তু তুলনামূলক বেশি স্টেবল হয়, অর্থাৎ এদের অ্যাক্টিভিটি কম হয়। সর্বশেষ যে বৈশিষ্ট্য আমি বলবো সেটা হচ্ছে বেনজিন এবং অন্যান্য অ্যারোমেটিক যৌগ তারা একটা বিশেষ নিয়ম মেনে চলে, সেটি হচ্ছে হাকেল নিয়ম। এই নিয়মে দুটি পয়েন্ট রয়েছে। এখানে বলা হচ্ছে যে যদি কোনো যৌগকে অ্যারোমেটিক হতে হয় তাহলে সেই যৌগকে সাইক্লিক বা চাক্রিক যৌগ হতে হবে, সেই চক্রের সমতলীয় চক্র হতে হবে, সেই সমতলীয় চক্রের উপরে এবং নিচে পাই আণবিক অরবিটাল থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, 2 নম্বর যে কথাটা এই নিয়মের, সেটি হলো যে এই পাই আণবিক অরবিটালে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল বা সঞ্চালনক্ষম পাই ইলেকট্রন থাকবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো যৌগকে অ্যারোমেটিক প্রমাণ করতে হয় তাহলে এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। তো আমরা আসি এখানে, n এর মান কত হতে পারে? 0 দিয়ে শুরু, 0 1 2 3। যদি n এর মান 0 হয় তাহলে 4n+2 সমান কত হবে? এটা 0 হয়ে যাচ্ছে, 2 হচ্ছে। 1 হলে 4 × 4 = 6, 2 হলে 4 × 8 = 10, 3 হলে 3 × 4 = 14। এই যে সংখ্যাগুলো 2 6 10 এবং 14, এটার নাম আছে, এই সংখ্যাগুলোকে বলা হয় হাকেল সংখ্যা। যদি কোনো যৌগের মধ্যে হাকেল সংখ্যা সমান সংখ্যক, অর্থাৎ 2 6 10 14 যে কোনো একটি সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, তবে সেই যৌগটিকে আমরা বলবো অ্যারোমেটিক যৌগ হাকেল নিয়ম অনুসারে। তো আমরা পরবর্তী ক্লাসে যেটি দেখাবো সেটি হলো যে বেনজিন কেন অ্যারোমেটিক যৌগ। আমি একটু হিন্টস দিয়ে দিই আজকে। সেটি হলো যে যদি আমরা একটু খেয়াল করি, এই যে বেনজিন, এখানে কিন্তু 2 4 6 3টি পাই বন্ধন রয়েছে, 6টি পাই ইলেকট্রন রয়েছে। আমরা জানি যে এই পাই ইলেকট্রনগুলো কিন্তু সঞ্চারণশীল, তো 6টি রয়েছে পাই ইলেকট্রন সঞ্চারণশীল, ফলে বেনজিন হচ্ছে অ্যারোমেটিক যৌগ। ছোট্ট প্রশ্ন হতে পারে যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, হাকেল নিয়ম অনুসারে ব্যাখ্যা করো। হাকেল নিয়মের কথা বলুক বা না বলুক, আমরা কিন্তু হাকেল নিয়ম অনুসারে এটি ব্যাখ্যা করব। এভাবে আরো বিশিষ্ট যৌগ রয়েছে, যেমন ফিউরান, থায়োফিন, পিরিডিন, ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, এই যে যৌগগুলো, এরাও কিন্তু অ্যারোমেটিক যৌগ। তা কিন্তু আমরা এই হাকেল নিয়ম অনুসারে ব্যাখ্যা করতে পারবো। সেটি আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা এখানে শেষ হচ্ছে। তার আগে আমি একটু বলে দিই যে আজকে আমরা কি কি আলোচনা করলাম সেটি একটু রিপিট করি। প্রথমে আমরা বেনজিন কি সেটি বললাম, তার যে আণবিক সংকেত, তার গাঠনিক সংকেত, আমরা এগুলো নিয়ে কথা বললাম। তারপরে আমরা পড়লাম যে কিভাবে বেনজিন তৈরি করা হয়। আমরা 6টি পদ্ধতি আলোচনা করেছি, তোমরা সেগুলো নিশ্চয়ই লিখে নিয়েছো। এরপরে আমরা বেনজিনের বিক্রিয়া পড়েছি, তার মধ্যে 5টি প্রতিস্থাপন বিক্রিয়া পড়েছি আমরা, যেটি শুধু বেনজিন নয়, সকল অ্যারোমেটিক যৌগ প্রদর্শন করে: হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, অ্যালকাইলেশন এবং অ্যাসিলেশন। এবং 3টি সংযোজন বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলবো বেনজিনের সাথে হাইড্রোজেন যোগ করেছি, ক্লোরিন যোগ করেছি, পরবর্তী পর্যায়ে সর্বশেষ বিক্রিয়াটি আমরা ওজোন যোগ করেছি, আমরা পেয়েছি ড্রাই অক্সাইড। এই হচ্ছে আমাদের এরপরে আমরা সবশেষে যে করেছি অ্যারোমেটিসিটি, তার সাথে রিলেটেড একটি শব্দ হাকেল নিয়ম। আমরা বেনজিনের মোটামুটি এই বিষয়গুলো ভালো করে পড়বো, তাহলে আমরা এখান থেকে একটি প্রশ্ন পেতে পারি। তো আমরা আজকের মধ্যে এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।